This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা যে অভিযোগ, গুরুতর অভিযোগ সামনে আসছে সেটা হচ্ছে যে এই যে সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল আরজি করের, তিনি 14 লক্ষ টাকার যে সিসিটিভি সেটা ইনস্টল করেননি। কেন ইনস্টল করেননি এটাই দেখো সবথেকে বড় প্রশ্ন। কিছু কি আড়াল করার চেষ্টা? ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখো, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বারবার সন্দীপ ঘোষ জানিয়েছিলেন যে তিনি সমস্ত ধরনের সহযোগিতা করছেন এবং তাকে মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে। আজকে শীর্ষ আদালতে শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, একাধিক বিস্ফোরক জিনিসপত্র নিয়ে আসছে সিবিআই। এই মুহূর্তে আমরা যেরকমটা জানতে পারছি যে অভিযুক্তের মেডিকেল রিপোর্ট কোথায়, এটা যখন প্রধান বিচারপতি সিবিআই এর কাছ থেকে জানতে চান, তখন সিবিআই এর সলিসিটর জেনারেল পরিষ্কারভাবে জানিয়ে দেন যে রাজ্য তাদের হাতে এটা দেয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন যে আপাতত যে রিপোর্টটা তারা দিয়েছে তার মধ্যে সমস্ত কিছু দিয়েই এটা যুক্ত করা রয়েছে। এই সময় তুষার মেহতা অভিযোগ করেন সব কিছু বদলে গেছে। কেন সব কিছু বদলে গেছে? শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল তার সওয়ালে বলেন ঘটনার 5 দিনের মাথায় সিবিআই প্রবেশ করেছে। অর্থাৎ দেখো, যেটা আমরা বারবার এই প্রশ্ন তুলছিলাম যে তিলোত্তমা মৃত্যুর পরে বহুবার এরকম বহু ঘটনা ঘটেছে, তারপর অনেকে এই প্রশ্ন তুলছিলেন যে তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে? আজকে তুষার মেহতা সেই একই কথা শীর্ষ আদালতে জানিয়েছেন। ঘটনার 5 দিনের মাথায় সিবিআই প্রবেশ করেছে এবং তার ফলে সবকিছু বদলে গেছে। পাল্টা তখন রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল, রাজ্যের আইনজীবী, তিনি বলেন যে কোনো কিছুই বদলায়নি, তার কারণ সবকিছুর ভিডিওগ্রাফি করা হয়েছে, এমনটাই দাবি রাজ্যের। টাইম লাইন আমাদের কাছে রয়েছে, যেটা আমাদের প্রতিনিধি সিজার বলছিল। কপিল সিব্বাল বারবার যেটাতে জোর দিয়েছেন যে টাইম লাইনটা, যে যাবতীয় ঘটনা কখন থেকে হয়েছে, এই ঘটনা প্রবাহ, কখন কি হয়েছে, কখন দেহ উদ্ধার করা হয়েছে, বাবা মাকে খবর দেওয়া হয়েছে, কখন প্রথম এই আনন্যাচারাল ডেথ এইটা রুজু করা হয়েছে, যাবতীয় বিষয়টা টাইম লাইন রয়েছে। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন টাইম লাইন আমাদের কাছেও রয়েছে। অর্থাৎ বারবার তারা যেটা বলছেন যে দেহ সৎকারের পর রাত 11:45 এফআইআর করা হয়েছে, তারা বারবার জোর দিচ্ছেন। রাজ্য যদিও জানায় যে কি কি হয়েছে প্রত্যেকটাই তাদের টাইম লাইনে রয়েছে, তারাও পাল্টা বলবেন। আপাতত এটাই চলছে। তবে নিঃসন্দেহে দ্বিতীয় দিনও অত্যন্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ, তাকে তিনি বাদ গেলেন না। তার একাধিক অভিযোগ, নতুন করে এই সিসিটিভি ইনস্টলেশন, যেটা গোটা দেশের কাছে প্রশ্ন যে ওই সরকারি হাসপাতালে কি একটিও সিসিটিভি ছিল না? দেখা যাচ্ছে যে সিসিটিভি ইনস্টলেশনের জন্য 14 লক্ষ টাকা সন্দীপ ঘোষকে দেওয়া হয়েছিল, সেই টাকা গেল কোথায়? এক্স্যাক্টলি, এখানে শ্রাবন্তী প্রশ্ন 14 লাখ টাকা, মানে এটা তো কোনো খুব কম অ্যামাউন্ট নয়। 14 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেখানে পড়ুয়াদের, যেখানে যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন তাদের নিরাপত্তার জন্য, চিকিৎসকদের নিরাপত্তার জন্য। এবং কোথাও গিয়ে সত্যি তো রোগীরাও তো আসেন রাতে, কত একদম মিডনাইট অবধি আমরা দেখি যে সারা রাতই হাসপাতালে পেশেন্টরা আসতে থাকেন, কিন্তু সেই টাকাগুলো কোথায় গেল সেইটা তো তাহলে এখন সন্দীপ ঘোষের যে টানা জিজ্ঞাসাবাদ দেখছে, একটা 6 দিনের রুটিনই চলে যাচ্ছে, এবার তো জবাব তো তাকে দিতে হবে, এবার হিসেবটা তো তাকে এবার দিতেই হবে একদম। এবং সপ্তম দিন আজকের ফের তাকে জেরা করা হচ্ছে। নিশ্চিতভাবে এই কটা দিন তাকে জেরা করে এই তথ্য পেয়েছে, আর কি কি তথ্য রয়েছে সেটা আদালতে নিশ্চিতভাবে সামনে আসবে। তবে এটা স্পষ্ট যে এর কোনো উত্তর দিতে পারেননি সন্দীপ ঘোষ। একই সঙ্গে আরও একটি বিষয়, এই 3 জন বিচারপতি কথা বলছিলেন, দীর্ঘক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে এমন অনেকেই রয়েছেন জুনিয়র চিকিৎসক যারা মুখ খুলতে চেয়েছেন এবং 2023-এ এরকম অভিযোগ পর্যন্ত জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই অভিযোগ আদতে পাত্তা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 2023-এ যে দায়িত্বে ছিলেন, কে দায়িত্বে ছিলেন আমরা এখন খুব ভালোভাবেই স্পষ্টভাবে বুঝতে পারছি। তিনি যে এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন না, এটা খুব স্বাভাবিকভাবে আমাদের জানা। যেমনটা এর আগে আমরা দেখেছি যে এই নিয়ে মামলাও ফাইল করেছেন আক্তার আলী, তিনি প্রথম এই বিষয়গুলি সামনে আনতে চেয়েছিলেন, তাকেই উল্টে সরিয়ে দেওয়া হয়। আজকের এই বিষয়টা
খোদ সলিসিটর জেনারেল শীর্ষ আদালতের সামনে তুলে ধরেছে। অর্থাৎ আরজি করে এরকম একটা নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটটা বোধহয় অনেক আগে তৈরি হয়েছিল। নিরাপত্তা একেবারে বিন্দু বিসর্গ কোনো ডাক্তারের, কোনো চিকিৎসকের ছিল না। এমনকি যারা রোগী ভর্তি রয়েছেন, অজস্র রোগী ভর্তি রয়েছেন, তাদেরও নিরাপত্তা রীতিমতো শিখে উঠেছিল। সেটা এই আজকের শুনানি থেকে অনেকটাই স্পষ্ট। একেবারে শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। শ্রাবন্তী, সিজার দুজনের কাছে আমি আসবো, তবে ছবিটা আমরা তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। একদিকে যেমন সুপ্রিম কোর্টের শুনানি চলছে, তার পাশাপাশি আরজি করে যারা আন্দোলনে রয়েছেন তারাও কিন্তু নজর রেখেছেন সুপ্রিম কোর্টে, কারণ আজকে সুপ্রিম কোর্টের শুনানির উপর নির্ভর করে রয়েছে তাদের আন্দোলনের যে পথ, যে আন্দোলনের গতি, সেটা কোন দিকে যাবে। আন্দোলন কি তারা তুলে নেবেন, কর্মবিরতি কি উঠবে? কারণ আজকে সিবিআই যে অগ্রগতি তাদের কত দূর এই তদন্তে, সেইটা কিন্তু একটি সিল বন্ধ খামে জমা দিয়েছেন। এখনো পর্যন্ত তদন্তে কোন কোন বিষয়গুলো সামনে এসেছেন সেগুলো আজকে এই মুহূর্তে আদালতের সামনে রাখা হচ্ছে। সেই বিষয়ের উপর অনেক কিছু নির্ভর করে রয়েছে। আর কি হচ্ছে এখন এই মুহূর্তে আদালতে, আপডেট নিই সরাসরি সিজারের কাছ থেকে। সিজার, দেখো, যে কথাটা একটু আগে শ্রাবন্তী বলছিল যে দুপক্ষ থেকে যে টাইম লাইন দেওয়া হয়েছে সেই নিয়ে তর্ক বিতর্ক চলছে, এবং তিনজনের যে বিচারপতি, প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ এই মুহূর্তে সেই সমস্ত নথি এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং যে জায়গাটা আমি বলছিলাম যে রাজ্যর পক্ষ থেকে যে টাইমলাইন সেটা আজকে শীর্ষ আদালতে দেওয়া হয়েছে, সেই টাইমলাইন ধরে তারা যেটা জানাচ্ছেন, অর্থাৎ কপিল সিব্বাল সেই জিনিসগুলোকে তারা সেই টাইমলাইনে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি যে আজকের যে স্ট্যাটাস রিপোর্ট রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিপোর্ট জমা হয়েছে, সেই রিপোর্টে বেশ কিছুটা জায়গা জুড়ে উল্লেখ করা হয়েছে যে এই নির্যাতিতা অর্থাৎ তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনার পর কিভাবে একের পর এক গুজব ছড়ানো হয়েছিল এবং পুলিশকে দায়ী করা হয়েছিল, এবং সেই গুজবের উপর ভিত্তি করে সমাজ মাধ্যমে কী ধরনের পোস্ট করা হয়েছিল, যদিও সেগুলো কোনো ভিত্তি নেই। অর্থাৎ যে গুজবের কথা বারবার উঠে এসছে সেগুলো কিন্তু আজকে শীর্ষ আদালতে রীতিমতো তাদের যে হলফনামা, সেই হলফনামাতেও উল্লেখ করলো রাজ্য সরকার। সেখানে যেমন বলা হয়েছে যে ময়নাতদন্তে পেলভিক বোন বা একাধিক হাড় ভাঙার ঘটনা, যেগুলো বাস্তবে ময়নাতদন্তে কোথাও উল্লেখ নেই, এই ধরনের গুজব ছড়ানো হয়েছে। মৃতদেহে যে আরও যে বিভিন্ন আঘাতের কথা বলা হয়েছে, সেই আঘাতগুলো আদৌ পোস্টমর্টেম রিপোর্টে নেই। এবং উল্লেখযোগ্যভাবে কলকাতা পুলিশ আজকে যে রিপোর্ট রাজ্যের পক্ষ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এসএসকেএমে যখন ধৃত সঞ্জয় রায়কে মেডিকেল টেস্ট করানো হয়, তখন তার হাতে এবং আঙুলে একাধিক জায়গায় আঁচড়ের চিহ্ন রয়েছে। এবং সেই জায়গাটা কোথাও তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে সঞ্জয় রায় যে প্রতিরোধের মুখোমুখি হয়ে তার হাতে যে আঁচড়ের চিহ্ন রয়েছে, সেটা সেই নির্যাতিতার আঁচড়ের চিহ্ন, এবং তার সোয়াব টেস্ট করার জন্য, সোয়াবের নমুনা পরীক্ষা করার জন্য সেগুলোকে সংগ্রহ করা হয়েছে। এবং সামগ্রিকভাবে এই দুটো টাইমলাইন, অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেওয়া টাইমলাইন এবং রাজ্য সরকারের দেওয়া টাইমলাইন, সেই টাইমলাইন বিচারপতিরা খতিয়ে দেখছেন। কিন্তু সামগ্রিকভাবে এখন পর্যন্ত যে শুনানি হয়েছে, সেই শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্যভাবে দুটো বিষয় উঠে এসছে। এক, আমরা দেখলাম একদম শুনানি শুরুর পর্বে আন্দোলনকারী চিকিৎসকদের কোথাও একটা স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি তাদের কাজে ফিরে যাওয়ার জন্য। অন্যদিকে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ, এবং নির্যাতিতার মৃত্যুর পর বা এই ঘটনার পর যেভাবে চিকিৎসক পড়ুয়া থেকে রাজ্যের চিকিৎসক কুলের একটা বড় অংশ সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন আরজি করের আর্থিক দুর্নীতি এবং স্পেসিফিক্যালি ডক্টর সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি নিয়ে, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু আজকে সরাসরি শীর্ষ আদালতে। আরো একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে, যেটা হচ্ছে যে পোস্টমর্টেম শুরু হয়েছিল 6:10 সেখানে রাত 11:30টায় কেন অভিযোগ দায়ের, এই প্রশ্ন তো করছে সুপ্রিম কোর্ট। দেখো, পোস্টমর্টেম এখানে যেটা উত্তর দেওয়া হয়েছে, রাজ্যের দেওয়া যে সেটা রিপোর্ট, সেখানে উল্লেখ করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর সেই রিপোর্টের বয়ানের ভিত্তিতে, অর্থাৎ যেখানে পোস্টমর্টেম যারা করেছেন সেই 3 সদস্যের মেডিকেল বোর্ড যেখানে ওপাইন করেছেন, তারা মতামত দিয়েছেন এটা হোমিসাইডাল, এবং তারপরে অভিযোগ পাওয়ার পর, পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই খুনের মামলা দায়ের করা হয়েছে। এবং যে অভিযোগটা বারবার সমাজ মাধ্যমে এবং চিকিৎসকরা করছেন, যেটা কিছুটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও যে অভিযোগটা নিয়ে সোচ্চার হয়েছিলেন যে কেন এত রাত পর্যন্ত এফআইআর করা হয়নি এবং কেন ইউডি কেস করা হয়েছিল, সেই জায়গায় রাজ্যের বক্তব্য হচ্ছে দুপুর 1:47 তারা
ইউডি কেস অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস করেন, তার কারণ হচ্ছে তখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ তারা পাননি, পরিবারের কাছ থেকেও কোনো তারা অভিযোগ পাননি, এবং তারা যেটা দাবি করেছেন যে খুন বা বিভিন্ন কেসেই তারা আনন্যাচারাল ডেথ কেস শুরু করে পরবর্তীতে সেটা হোমিসাইডাল কেস বা খুনের মামলায় পরিবর্তিত করা হয়। এই নজিরও বিভিন্ন সময়ে রয়েছে। এটা একটা প্রচলিত পদ্ধতি, এটা কোনো ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনাকে চাপা দেওয়া বা সেটাকে বিলম্বিত করবার জন্য নয়। বেশ বেশ সিজার, আরো ইনফরমেশন তোমার থেকে নিতে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো।